আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই এই করোনা বিপর্যয়ের মধ্যেও আপনাদের সতর্কতা নিয়ে ভালো আছেন। আমরা আজকে আমাদের প্রাসঙ্গিক সংলাপের এই অনুষ্ঠানে শুরু করার আগে গভীর দুঃখের সঙ্গে স্মরণ করছি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, বাংলাদেশের একজন প্রবীণ শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব অধ্যাপক ইমাদউদ্দিন আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের যে বিষয় শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, এই বিষয়ের সঙ্গেও অধ্যাপক ইমাদউদ্দিনের একটি অঙ্গাঅঙ্গি ভাবে সম্পর্ক ছিল এবং আজকের এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে যে অনুষ্ঠান আমরা চালাবো তার কনক্লুসিভ পার্টে অধ্যাপক ইমাদউদ্দিন সাহেব একটা সমাপনী বক্তব্য দেওয়ার কথা ছিল। আমরা তাকে ফিরে পাবো না, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুন। আজকে আমরা আমাদের বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক বিএনপির ভিশন 2020-30-এ শিক্ষা ও মানব সম্পদ সম্পর্কে একটা ভবিষ্যৎ রূপকল্প ঘোষণা করেছেন। সেই রূপকল্প নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে ডেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর সিদ্দিকুর রহমান খান। তিনি বিএনপি ঘোষিত শিক্ষা ও মানব সম্পদ এর যে রূপকল্প সে বিষয়ে কথা বলবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে কথা বলার জন্য অধ্যাপক ডক্টর জনাব সিদ্দিকুর রহমান খান। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমার কিছু কথা বলার জন্য। আমি আমার আলোচনার শুরুতেই আপনার মতো গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি যে আমাদের যিনি ইমাদউদ্দিন স্যার, আপনি একটু আগে যার কথা বললেন, সেই ইমাদউদ্দিন স্যারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শুরু করছি। আসলে শিক্ষা মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোর একটা অন্যতম এবং মানব জীবনে এই শিক্ষার একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। ব্যক্তি এবং সামাজিক জীবনে উন্নতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসাবে এই শিক্ষাকে বিবেচনা করা হয়। মানুষের জ্ঞান, তার চিত্তের বিকাশ, তার চরিত্র গঠন, তার মধ্যে মানবীয় গুণাবলীর উন্মেষ এবং তার মধ্যে যে সুপ্ত বাসনাগুলো আছে, তার মধ্যে যে চেতনাগুলো আছে সেগুলোর বিকাশ যার মাধ্যমে ঘটে সেটি হচ্ছে শিক্ষা। এবং এই যে মানুষ আমরা আছি সেই মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরেও কিন্তু একটা অন্তর্নিহিত মানব সত্তা বিরাজ করে এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষের ভিতরের যে এই যে আরেকটা মানব সত্তা অবস্থান করে সেই মানব সত্তার বিকাশের জন্য যে উপাদানটা দরকার সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষার চর্চার মধ্য দিয়ে এই মানুষের অন্তর্নিহিত মানব সত্তাটাকে বিকশিত করা যায়। আর শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে যে মানুষকে একটা দক্ষ মানব সম্পদে উন্নীত করা এবং মানব সম্পদ সৃষ্টির যতগুলো গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে বিবেচনা করা হয়, যতগুলো নিয়ামক, এর মধ্যে শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হিসাবে বিবেচনা করা হয় এবং সেই সূত্রে শিক্ষা এবং মানব সম্পদ এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানব সম্পদ বলতে আমরা কি বুঝি এই আলোচনার আগে আমাদের একটু এই সম্পর্কে ধারণা থাকা উচিত, কেননা আধুনিক যে আমাদের সমাজে আমরা বাস করছি সেখানে এই মানব সম্পদ বিষয়টা কিন্তু বহুল চর্চিত, বহুল আলোচিত বিষয় এবং এই হিউম্যান রিসোর্স বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটি আধুনিক অর্থনীতিতে এবং আমাদের যে এখন কর্পোরেট
আমরা জগতে বাস করছি সেখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে বিবেচিত হয়ে থাকে, একটা অনুসর্গ হিসাবে এটা কিন্তু খুব বিবেচিত হয়ে থাকে। এবং এই মানব সম্পদ একটা প্রত্যেকটা জাতির জন্য একটা আশীর্বাদ। এবং একটা দেশের জনসংখ্যা, প্রত্যেক দেশেই মানুষ থাকে, কিন্তু সেই মানুষ বা জনসংখ্যা মানব সম্পদে যদি রূপান্তরিত না হয় তাহলে এই জনসংখ্যা একটা জাতির জন্য আশীর্বাদ না হয়ে এটা একটা অভিশাপে পরিণত হয়। সেই কারণেই বর্তমান বিশ্ব ব্যবস্থাপনায় মানব সম্পদ এবং মানব সম্পদের উন্নয়ন এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এবং এই যে মানব সম্পদ, এই মানব সম্পদ, পৃথিবীতে আমাদের বস্তুগত অনেক সম্পদ আছে, সেই বস্তুগত সম্পদের মতো মানুষকেও কার্ল মার্কস বলেছিলেন যে হিউম্যান ক্যাপিটাল, এটা মানুষ হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। এবং এই হিউম্যান ক্যাপিটালটাকে, এই যে মানবীয় মূলধন, এটাকে আধুনিক পরিভাষায় এখন আমরা বলছি যে মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স আমরা বলতে সাধারণ অর্থে বুঝি যে কর্মক্ষম মানুষ এবং শ্রমশক্তিকে আপনার মানব সম্পদ, কর্মক্ষম মানুষ এবং কর্মক্ষম যে শ্রমশক্তি, এটাই হচ্ছে মানব সম্পদ। অর্থনীতিতে মানব সম্পদের ধারণার সঙ্গে কতগুলো বিষয় জড়িত থাকে, একটা হলো দক্ষতা আর একটা হলো উৎপাদনশীলতা। এবং কাজেই একটা দেশের উৎপাদনশীল এবং দক্ষ মানে শ্রমশক্তি এইটা যখন তৈরি হয় তখনই সেই দেশের যে জনসংখ্যা সেটি মানব সম্পদে উন্নীত হয়। এবং এই মানব সম্পদ একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবং এটি মানুষকে একটা দেশের আর্থসামাজিক এবং একই সাথে বৈষয়িক উন্নতির পূর্ব শর্ত হিসাবে মানব সম্পদকে এখন বিবেচনা করা হয়। তো কাজেই এই মানব সম্পদ এখন আমাদের পৃথিবীতে যে বহুল আলোচিত, এইটি বাংলাদেশের জন্য আরো অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশ একটা মানে আয়তনের দিক থেকে ছোট্ট একটা দেশ, কিন্তু আমাদের বিপুল সংখ্যক জনগোষ্ঠী রয়েছে। এবং এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী, তাদেরকে যদি দক্ষ মানব সম্পদে উন্নীত না করা যায় তাহলে এই জনসংখ্যা আমাদের জন্য একটা অভিশাপে পরিণত হবে। আমি একটু আগেই বলেছি যে মানব সম্পদ, একটা দেশের জনসংখ্যাকে মানব সম্পদে উন্নীত করার অনেকগুলো নিয়ামক থাকে, এবং সেই নিয়ামকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান নিয়ামক হিসাবে যেটাকে বিবেচনা করা হয় সেটি হচ্ছে শিক্ষা। কেননা শিক্ষা মানুষের অন্তর্নিহিত যে মানব সত্তা সেটাকে বিকশিত করে, তার চিন্তাশীলতাকে বৃদ্ধি করে, এবং একই সাথে তাদের সৃজন ক্ষমতাকে মানুষের বৃদ্ধি করে। মানুষের যে দৈনন্দিন জীবনের যে সমস্ত কর্ম প্রণালীর মধ্যে সে যুক্ত হয় সেগুলো সুচারুরূপে সম্পন্ন করার মতো জ্ঞান, তার দক্ষতা, এটি অর্জিত হয় শিক্ষার মধ্য দিয়ে। ফলে এই শিক্ষাকে মানব সম্পদ এবং মানব সম্পদ উন্নয়নের একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে বিবেচনা করা হয়। প্রতিটি দেশের শিক্ষা ব্যবস্থায় কতগুলো স্তর কাঠামো থাকে, প্রাথমিক থেকে এবং মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা। আমরা যদি দেখি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের যে জনশক্তি, সেই জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে তিনি কিন্তু প্রথমে এই বিষয়টা চিন্তা করেছিলেন। যে তিনি যখন বাংলাদেশের রাজনীতিতে, আমরা জানি যে তার অভ্যুদয়টা হয়েছিল একটা বিশেষ পরিস্থিতির মধ্যে, তিনি ৭৫-এর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে তিনি যখন বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হন এবং তিনি বাংলাদেশের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের বিবেচিত হন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তখন এই বাংলাদেশের এই যে একটা বড় জনসংখ্যা, সেই জনসংখ্যাটাকে কিভাবে কর্মশক্তিতে জনসম্পদে রূপান্তরিত করা যাবে সেই চিন্তা তিনি করেছিলেন। এবং আপনার মনে থাকতে পারে যে ১৯৭৮ সালে সেপ্টেম্বর মাসে ১৪ সেপ্টেম্বর ঢাকায় তিনি একটা শিক্ষা বিষয়ক জাতীয় ওয়ার্কশপের আয়োজন করেছিলেন। দিনব্যাপী একটা ওয়ার্কশপ হয়েছিল এবং সেই ওয়ার্কশপে হাজার হাজার মানে শিক্ষাকর্মী এবং শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং ১২ ঘন্টা ধরে তিনি তাদের বক্তব্য সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনেছিলেন। এবং এরপরে তিনি শেষ সমাপনী একটা বক্তব্য, তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে তার যে শিক্ষা দর্শন, তার যে শিক্ষা চিন্তা, সেটা কিন্তু সেখানে প্রতিফলিত হয়েছিল। এবং সেখানে তিনি যেটা বলেছিলেন যে একটা স্বাধীন দেশের জনগণের চাহিদা অনুযায়ী সময়ের প্রয়োজনকে বিবেচনা করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, এবং সেই লক্ষ্য সামনে নিয়েই তিনি কিন্তু কাজ শুরু করেছিলেন। বাংলাদেশের তিনি প্রথম
প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে এই একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন। দেশের একটা বড় মানে জনগোষ্ঠী যারা নিরক্ষর, তিনি অনুধাবন করেছিলেন যে এই নিরক্ষর জনগোষ্ঠীকেও মানে শিক্ষার আলো থেকে বাইরে রাখলে দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব না। সেই জন্যই আমরা জানি যে প্রাথমিক এবং গণশিক্ষা, বিশেষ করে স্বেচ্ছাসেবক ভিত্তিতে তিনি যে গণশিক্ষা কার্যক্রম বা গণসাক্ষরতা কার্যক্রম শুরু করেছিলেন, এটা একটা মানব গোষ্ঠীকে মানব সম্পদে উন্নীত করার একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে কিন্তু তিনি সেটি গ্রহণ করেছিলেন। এবং পরবর্তীতে তিনি তার যে রাজনৈতিক দল তিনি যেটা গঠন করেছিলেন, সেই রাজনৈতিক দল যেটা আমাদের বিএনপি, সেই বিএনপির ঘোষণাপত্র একটা করা হয়েছিল। আজকে আমরা আলোচনা করছি 2030 সালে তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে 2030 সালে ভিশনটা দিয়েছেন, সেই ভিশনের আগে এই দলের যে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রের 21 নম্বর ধারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শিক্ষা কার্যক্রম কি হওয়া উচিত সে সম্পর্কে কিন্তু তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন। সেখানে বলা হয়েছিল 21 নম্বর, গণমুখী ও জননির্ভরশীল শিক্ষা কার্যক্রম। শিক্ষা হতে হবে গণমুখী ও জননির্ভরশীল শিক্ষা কার্যক্রম। এতে বলা হয় বিএনপি সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে যে শিক্ষা ব্যবস্থা জাতীয় ঐক্য স্থাপন করবে, উৎপাদন বাড়াবে এবং ব্যক্তি ও সামাজিক উন্নয়নের নিশ্চয়তা দিবে। শিক্ষিত যুব সমাজ তারা বেকারত্বের অভিশাপে নিপতিত হবে না। সেই জন্য প্রয়োজন হবে একটা বিজ্ঞান ভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানে প্রসারের ব্যবস্থা। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজে মনে করতেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করতেন যে মানে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা সেটা জাতির জন্য কল্যাণকর হবে। এবং সেই কারণে তিনি কিন্তু একটা স্বতন্ত্র, আমরা জানি যে তিনি একটা বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগ বলে একটা পরামর্শ পরিষদ তিনি গঠন করেছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই যে আমাদের দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যাকে কর্মমুখী মানব সম্পদে রূপান্তরিত করার জন্য তিনি বিজ্ঞান, প্রযুক্তি, বৃত্তিমূলক এবং কৃষি এই সমস্ত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব তিনি দিয়েছিলেন। এবং তার উত্তরসূরি হিসাবে আমরা জানি যে স্বৈরাচারী এরশাদের পতনের পর বেগম খালেদা জিয়া তিনি 3 দফায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 2টো পূর্ণাঙ্গ শাসনামল এবং 1টি সংক্ষিপ্ত শাসনামল। আপনি স্বপন ভাই, আমি স্মরণ করতে চাই এরশাদ সরকারের যখন বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযাত্রী ছাত্ররা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনে আপনি একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতনের পর যখন খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসলো, তিনিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মানে পদাঙ্ক, সেই পদাঙ্ক অনুসরণ করেই এই দেশের জনগণকে একটা শিক্ষার মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য কার্যকর ব্যবস্থা তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। তার 2 মেয়াদে সরকার পরিচালনার সময় বিএনপির যে কার্যক্রম আমরা লক্ষ্য করি, সেই কার্যক্রমের মধ্যে শিক্ষা সংক্রান্ত তার যে কার্যক্রম, সেটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখবো যে তিনি প্রথম যে সরকার গঠন করলেন, সেখানে যে পঞ্চম বার্ষিক বাংলাদেশের 4র্থ পঞ্চম বার্ষিক পরিকল্পনা যেটা গ্রহণ করা হয়েছিল, সেই 4র্থ পঞ্চম বার্ষিক পরিকল্পনাতে শিক্ষাকে কিন্তু একটা বিশেষ প্রাধিকার খাত হিসাবে তিনি দিয়েছিলেন। এবং আমরা একটা বলেছি যে শিক্ষার যে কতগুলো স্তর আছে, এর মধ্যে একটা প্রাথমিক স্তর যেটা আমরা বলি, সেই প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষাকে তিনি বাধ্যতামূলকের সাথে সাথে তিনি কিন্তু অবৈতনিক করেছিলেন। শিক্ষার একটা মূল ভিত্তি হচ্ছে, এবং আমরা দক্ষ মানব সম্পদ সৃষ্টির জন্য কতগুলো স্তরের মধ্যে প্রথম স্তরটা হচ্ছে প্রাথমিক শিক্ষাটা একটা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা। তো তিনি এই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা দেখি যে প্রাথমিক স্তরে তিনি অবৈতনিক করেছিলেন, বাধ্যতামূলকের সাথে অবৈতনিক। এবং প্রাথমিক শিক্ষাটাকে যেন ইনক্লুসিভ হয় এবং দরিদ্র জনগোষ্ঠী যেন এই শিক্ষার ব্যাপারে মানে উদ্বুদ্ধ হয়, সেজন্য কিন্তু বেগম খালেদা জিয়া সরকার সেই প্রথম দফাতে যে কাজগুলো করেছিলেন, যে জনগণকে এই তার মানে বিশেষ করে প্রান্তিক এবং দরিদ্র জনগোষ্ঠীকে এই শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধকরণের জন্য তিনি কিন্তু খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন। প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি। তারপরে আপনার দ্বিতীয় পর্যায়ে যখন তিনি আসলেন, সেই সময় আমরা দেখলাম এটাকে আরেকটু সম্প্রসারিত করে ঝরে পড়া রোধ, শিশু শ্রম রোধ, এগুলো করার লক্ষ্যে তিনি স্কুলগুলোতে উপবৃত্তি, প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের
উপবৃত্তি প্রকল্প তিনি চালু করেছিলেন, এবং এই উপবৃত্তি প্রকল্পটা এখনো চালু আছে। এবং আমরা দেখি যে খালেদা জিয়ার সময় যে পরিমাণ অর্থ দেওয়া হতো, এটা থেকে কিন্তু আজকে এসে এই বর্তমান সরকার, যারা এক যুগেরও বেশি রাষ্ট্র ক্ষমতায় আছেন, সেটা কিন্তু তারা খুব বেশি বৃদ্ধি করতে পারেননি। এবং তিনি যখন 2001 থেকে 96 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেই সময় কিন্তু বিএনপি সরকার এই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ করেছিলেন, মানে সংযোজন করেছিলেন। সেটা হলো স্কুলগুলোতে আপনার স্কুল ফিডিং প্রকল্প। একটা স্কুল ফিডিং, যে যারা দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী, বাচ্চারা যেন স্কুলে এবং অভিভাবকরা যেন তাদেরকে পাঠায়, সেজন্য উপবৃত্তির পাশাপাশি দুপুরবেলা বাচ্চাদেরকে স্কুলে একটা মিড ডে ফিডিং, একটা স্কুল ফিডিং প্রকল্প চালু করা হয়েছিল। এইবার এই করোনা কালে এই বর্তমান সরকার যে বাজেট, সেটা কিন্তু এবার বন্ধ হয়ে গেছে। তো ধন্যবাদ। জি, আমি আপনাকে এই পর্যায়ে আমি আপনাকে একটু আপনার এই আলোচনার সঙ্গেই আপনাকে যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে সারা পৃথিবীতে যখন তথ্য প্রযুক্তির এক নতুন বাজার তৈরি হলো, বিশেষ করে উন্নত বিশ্বে, এবং এটি আপনার কর্মসংস্থান করলাম যে ভারত সহ পৃথিবীর বেশ কিছু দেশ এই বাজারকে লক্ষ্য হিসাবে নির্ধারণ করে তারা কিন্তু এখানে দক্ষ মানব সম্পদ তৈরি করলো, এবং সেই দক্ষ মানব সম্পদের যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো, বিদেশে গিয়ে হোক অথবা দেশের মধ্যে থেকেই বৈদেশিক মুদ্রা উপার্জনের যে সুযোগ তৈরি হলো, সেটা কিন্তু একটা দেশের জন্য আপনার একটা বড় বৈদেশিক মুদ্রা উপার্জনের উৎস হয়ে দাঁড়ালো। এবং খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশ ব্রিটিশ কলোনি হওয়ার কারণে ভারতের মতোই তার এখানে একটা ইংরেজি জানা প্রজন্ম এখানে আছে, কিন্তু কাজে লাগাতে পারতাম, কিন্তু আমরা সেই ট্রেনটা মিস করেছি। কেন মিস করলাম আমরা এটা? বাংলাদেশ কেন মিস করলো এটা? আমরা এটা বলতে চাই, সেটা হলো যে এখন তো আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে, এবং ইতিমধ্যে ইউরোপের দেশগুলোতে চতুর্থ শিল্প বিপ্লবের জোয়ার শুরু হয়ে গেছে। এবং আপনি ঠিকই বলেছেন, এর সাথে তথ্য প্রযুক্তিরও একটা মানে অগ্রগতি, শিল্পের অগ্রগতির সাথে সাথে তথ্য প্রযুক্তির উন্নতি আমাদের শুরু হয়েছে। তো এই যে নতুন বিশ্ব ব্যবস্থায়, ওয়ার্ল্ড অর্ডারে, সেখানে কিন্তু শ্রমবাজারে দক্ষ মানব সম্পদের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে, এবং সেটা আমাদের দেশেও হচ্ছে, এবং আমাদের দেশের বাইরে আন্তর্জাতিক শ্রমবাজারেও কিন্তু প্রচুর দক্ষ জনশক্তির মানব সম্পদের কাজ শুরু হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা বিজ্ঞান নির্ভর শিক্ষা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছিলেন, এবং তিনিও কিন্তু ভাষা দক্ষতার উপর গুরুত্ব দিয়েছিলেন। এবং পরবর্তীতে এসে আমরা দেখছি যে আমাদের জনসংখ্যার একটা অংশ নারী, তাদেরকেও কিন্তু জিয়াউর রহমান শিক্ষার সাথে যুক্ত করতে চেয়েছিলেন। খালেদা জিয়া সরকারও এটার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে তাদেরকে যুক্ত করেছে। এবং আমাদের দেশে যেটা হয়েছে, এই যে আপনি যেটা বলেছেন যে শ্রমবাজার তৈরি হয়েছে আমাদের প্রচুর, এবং আমাদের পোশাক তৈরি, পোশাক যে খাত, সেই খাত, ঔষধ শিল্প খাত, আমাদের নির্মাণ শিল্প খাতে প্রচুর মানে বিদেশিরা এসে এখানে কাজ করছে। অথচ আমাদের দেশে এই যে লক্ষ লক্ষ মানে বেকার তৈরি হয়ে গেছে, কিন্তু বিদেশিরা এখানে এসে কাজ করছেন। আপনি যেটা বলেছেন ভারত, শ্রীলঙ্কা এবং চায়না, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোক আমাদের বাংলাদেশে এই যে খাতগুলোর কথা বললাম, সেগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কিন্তু কাজ করছেন। ফলে আমাদের দেশ থেকে প্রতি বছর 35,000 মানে কোটি টাকা এই বিদেশে চলে যাচ্ছে। এবং আমরা কিছুদিন আগে দেখেছি যে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে এই টাকা দিয়ে আমরা বছরে কিন্তু প্রায় 15 লক্ষ লোকের কর্মসংস্থান করতে পারতাম। কিন্তু এইগুলো যে আমরা করতে পারলাম না, এটা হলো একটা হলো যে আমরা আসলে বর্তমানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেটা হলো ডিগ্রি নির্ভর শিক্ষা ব্যবস্থার দিকে আমরা বেশি নজর দিয়েছি। আমরা খাত নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি যে কোন শিক্ষাটা আমাদের জন্য অধিক প্রয়োজন, সেটা কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এবং শিক্ষাক্ষেত্রে আমাদের এত বেশি পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, ফলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা শিক্ষাক্ষেত্রে হওয়া দরকার, সেটা কিন্তু হচ্ছে না। আমরা ইতিপূর্বে বিএনপি সরকারের সময় যেগুলো দেখেছিলাম, সেটারই ধারাবাহিকতায় আপনি যেটা প্রথম দিকে বলেছিলেন যে খালেদা জিয়া যে 2017 সালে 10 মেতে তিনি যে ভিশন 2030 যেটি তিনি ঘোষণা করেছিলেন,
আপনি শুরুর দিকে যেটা বলেছিলেন এবং আমিও এটা বলছি যে তিনি মানুষ শিক্ষার কিন্তু একেবারেই মানব সম্পদে রূপান্তরিত করার সুস্পষ্ট কতগুলো কথা বলেছেন যেগুলো আমাদের এখন দরকার। সেটা হলো যে শিক্ষাকে মানে আপনার জীবনমুখী করা, ব্যবহারমুখী করা, কর্মমুখী শিক্ষা তৈরি করা, সেইগুলোর ব্যাপারে এই আমাদের রূপকল্পে দেওয়া হয়েছে। এবং আমাদের এই যে বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে, আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে টাকা চলে যাচ্ছে, সেইগুলোর জন্য যদি আমরা দেশের মধ্যে রাখতে চাই তাহলে আমাদেরকে এই শিক্ষাকে জীবনমুখী করতে হবে। আমাদের শিক্ষাকে বিজ্ঞান প্রযুক্তি নির্ভর করতে হবে, শিক্ষাকে টেকনিক্যাল শিক্ষায় রূপান্তরিত করতে হবে। এবং এই শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বাজেট, আমরা যেটা বলি বাংলাদেশ হলো পৃথিবীতে স্বল্প ব্যয়কারী শিক্ষা খাতে বিনিয়োগকারী স্বল্প মানে বিনিয়োগ যারা করে সেই সমস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ এক অন্যতম। এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের চেয়ে পিছনে আছে শুধুমাত্র আফগানিস্তান। আমরা জিডিপির 2.79% এই শিক্ষা খাতে ব্যয় করছি, আর আমাদের মোট যে বাজেটের যে সেখান থেকে মাত্র আমরা 11.75% বা কখনো কখনো 12% বেশি আমরা যেতে পারছি না। তো আজকে অথচ ইউনেস্কো থেকে বলা হচ্ছে যে আমাদের এই শিক্ষা খাতে কমপক্ষে মানে 4 থেকে 6% পর্যন্ত দেওয়া হবে। আমরা এই ইয়াতে যথার্থভাবেই দেখছি, সেটা হলো যে জিডিপির 5% এর উপর ভীষণ যেটা 2030 সেখানে বলা হয়েছে যে আমরা জিডিপির 5% আমরা এখানে শিক্ষা খাতে ব্যয় করব, এবং সেটা ইউনেস্কোর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী সেখানে কিন্তু প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। আর আরেকটা হলো স্পষ্টভাবেই বলা হচ্ছে যেটা আমাদের মানব সম্পদ তৈরির জন্য প্রয়োজন, সেটা হলো যে উচ্চ পর্যায়ের শিক্ষা হবে জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষে সমৃদ্ধ। এবং এটা আমাদের জন্য এখনো খুবই দরকার যে আমাদের মানব সম্পদ যেটা আন্তর্জাতিক বাজারে চাহিদা আছে এবং সেই চাহিদার নিরিখে উচ্চশিক্ষাকে ঢেলে সাজানোর একেবারে সুস্পষ্ট বক্তব্য এই রূপকল্পে আপনার নির্দেশ করা হয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণা। আপনার একটা দক্ষ মানব শক্তির সাথে তার জ্ঞানের সাথে, অর্জিত জ্ঞানের সাথে তার যে সক্ষমতা, সেই সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু নিয়মিত দিয়ে এই মানব সম্পদকে আরো দক্ষ মানে করে তোলা যায়, এখানে সেটা করা হয়েছে। এবং এই জন্য যে আমরা বিবেচনা করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মানব সম্পদ তৈরির সূতিকাগার, এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের এই মানব সম্পদ তৈরির সূতিকাগার যে বিশ্ববিদ্যালয় সেগুলোকে বিশ্বমানে উন্নীত করার একটা সুস্পষ্ট কর্মসূচি বিএনপি গ্রহণ করবে বা কার্যক্রম গ্রহণ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত মান নিয়ে এখন প্রশ্ন আছে, আমাদের র্যাঙ্কিং এ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কোথায় চলে গেছে সেগুলো আমরা জানি। তো সেখান থেকে বলা হচ্ছে, এবং এই মেধাকে আপনি জানেন যে আমাদের মেধার যে ব্রেনেজ হয় সেটাকে আকর্ষণ করার জন্য কিন্তু এই রূপকল্পে বলা হয়েছে যে মেধাবীদেরকে শিক্ষা ক্ষেত্রে এবং গবেষণা থেকে তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বৃত্তি, বিদেশি উচ্চ মানে মানে বিদেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার জন্য সুযোগ তৈরি করা। সেটা আরেকটা হলো যে আজকে আমরা এই করোনা কালে উপলব্ধি করেছি যে খুবই গুরুত্বের সাথে সেটা হলো আমাদের ডিস্টেন্স লার্নিং, তারপরে ই লার্নিং, এটা কিন্তু আমরা উপলব্ধি করেছি। এবং আপনি এটা আমি আবার স্মরণ করতে চাই যে বেগম খালেদা জিয়া 91 থেকে 96 সালে যখন সরকার গঠন করেন তিনি একটা যুগান্তকারী পদক্ষেপ, এই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, একই সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের দূরশিক্ষণের যে ধারণাটা সেটা কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে হয়েছে। আজকে করোনা কালে এসে আমরা এইটা ডিস্টেন্স লার্নিং এর প্রয়োজনীয়তাটা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছি। এবং সেখানেও এখানে বলা হয়েছে যে একটা টিভি চ্যানেল যেটা ডেডিকেটেড হবে স্পেশালি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, এটি কিন্তু একটা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একটা পদক্ষেপ বলে আমরা মনে করি। আমাদের জানেন এই করোনা কালেও আমাদের বিটিভিতে কিছু শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল সংসদ টেলিভিশনে, কিন্তু সেখানেও দুর্নীতি এবং নিম্নমানের অনুষ্ঠান এই সমস্ত এটা কিন্তু আকর্ষণ করতে পারে না। সেখানে যদি একটা ডেডিকেটেড চ্যানেল হয় এবং সেখানে শিক্ষা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যদি সেখানে ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এটা আমাদের মানব সম্পদ সৃষ্টির জন্য একটা বড় উপকরণ হবে। কেননা অনেকেই স্বল্প শিক্ষার পর আমাদের জীবন জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে ঢুকে পড়ে, কিন্তু তাদেরকে পরবর্তীতে শিক্ষার মাধ্যমে আরো অধিক দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার জন্য এই ই লার্নিং ব্যবস্থা বা দূরশিক্ষণের ব্যবস্থা, এটা কিন্তু এরকম একটা টেলিভিশন শিক্ষা বা যে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা সেটার মধ্য দিয়ে
আমরা করতে পারি। আরেকটা যেটা বলা হয়েছে যে আমাদের যে শিক্ষা খাতে যে একটা সংকট তৈরি হয় এবং আমরা যেটা পারি না সেটা হলো যে আমাদের যে আর্থিক সীমাবদ্ধতার জন্য আমরা এখন তো এটা আরো বেশি উপলব্ধি করছি যে করোনা পরবর্তী বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াবে সেই বাংলাদেশের পরিস্থিতিতে ছড়ে পড়ার পরিমাণ, শিশু শ্রম বাড়বে এবং ফলে শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা পশ্চাৎপদ অবস্থা তৈরি হতে পারে। এখানে বলা হচ্ছে স্নাতক পর্যায় পর্যন্ত ছেলে মেয়েদের, নারী এবং পুরুষ উভয় শিক্ষার্থীদের জন্য একটা সুযোগ দেওয়া। আরেকটা জিনিস ভাই আমি বলতে চাই খুব গুরুত্বের সাথে, সেটা হলো যে আমাদের দেশে বাংলাদেশে এখন শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে পরীক্ষা নির্ভর এবং সনদ নির্ভর, ডিগ্রি নির্ভর শিক্ষা ব্যবস্থা হয়েছে। এখানে একটা চমৎকার কথা, এটা আমাকে খুব, একজন শিক্ষক হিসাবে আমি এটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং এটাকে সাধুবাদ জানাচ্ছি যে শিক্ষাটা ডিগ্রিমুখী হবে, শিক্ষাটা হবে আমাদের জীবনমুখী, আমাদের জীবনের জন্য যে প্রয়োজন এবং জীবনের জন্য যে শুধুমাত্র কাজ করার জন্যই প্রয়োজন তা না, একজন ভালো মানুষ হওয়ার জন্য, সুনীতি সম্পন্ন, দেশ প্রেম সম্পন্ন মানুষ হওয়ার জন্য, একজন গণতান্ত্রিক চেতনা সম্পন্ন একজন মানুষ হওয়ার জন্য যে শিক্ষা, সেই শিক্ষাটাই হল জীবনমুখী শিক্ষা। এবং বিএনপি সেই ধরনের শিক্ষা, জীবনমুখী শিক্ষার কথা এখানে কিন্তু তাদের রূপকল্পে তারা স্পষ্ট করেই বলেছেন। আরেকটা যেটা আমরা এখানে আপনি শুরুতে বলেছিলেন যে আমাদের ভাষা দক্ষতা, এটি আমাদের দেশেও আছে, কিন্তু তারপরে তুলনামূলকভাবে এই ভাষার ক্ষেত্রে আমাদের বিশেষ করে ইংরেজি এবং অন্য যে ভাষা, সেই ভাষার ক্ষেত্রে যে আমাদের দক্ষতার অভাব, সেটা কিন্তু আন্তর্জাতিক সমবাজারে আমাদের কিন্তু প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে ফেলছে। তুলনামূলকভাবে ভারত এবং শ্রীলঙ্কা, আমাদের যে দক্ষিণ এশিয়ার দেশ, সেই দেশগুলোর থেকে সমবাজারে কিন্তু আমাদের এই ভাষাগত সীমাবদ্ধতাটা একটা বড় বাধা হয়ে আমাদের দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রেও বিএনপি এই যে প্রকল্প, সেই ভিশন 2030, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই ভাষা দক্ষতা বৃদ্ধি করার জন্য ভাষা ইনস্টিটিউট সরকারি পর্যায়ে করা হবে এবং একই সাথে বেসরকারি ক্ষেত্রেও যেন এটি হয়, সেটাও কিন্তু ওই বিএনপি করবে। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলতে চাই যে আজকে আমাদের দেশের একটা বড় অংশ কিন্তু একসময় উচ্চশিক্ষার জন্য বিদেশে যেত, কিন্তু আজকে সেই বিদেশমুখী প্রবণতাটা কমেছে, কেননা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সাথে প্রাইভেট সেক্টরেও আমাদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এগুলো কিন্তু তৈরি হয়েছে এবং সেখান থেকেও কিন্তু দক্ষ মানব সম্পদ তৈরি হয়েছে। এই যে বাংলাদেশে এই প্রাইভেট সেক্টরে উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, মেডিকেল শিক্ষা, সেটারও কিন্তু পাইওনিয়ার কিন্তু বিএনপি। 1991-96 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তারা এই দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বেসরকারি খাতে মেডিকেল শিক্ষা চালু হয়েছে। আজকে এগুলো যথাযথভাবে করা হচ্ছে না বলে এগুলোর মান নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু এর আগে আমাদের প্রতিবেশী ভারতবর্ষেও কিন্তু আমাদের প্রচুর সংখ্যক ছেলে মেয়ে উচ্চশিক্ষার জন্য আজকে এই যে প্রবণতা, এটা কমেছে এই যে খালেদা জিয়ার সরকারের, বিএনপি সরকারের যে 91 সালে দূরদর্শী একটি চিন্তা ছিল সেটা। এবং এখানেও দেখেন যে সরকারি পর্যায়ে ভাষা শিক্ষার সাথে সাথে বেসরকারি পর্যায়ে যেন ভাষা ইনস্টিটিউট তৈরি করে আমাদের মানব সম্পদকে এই যে পশ্চাৎপদতার হাত থেকে রক্ষা করা যায়, সেটারও কিন্তু একটা দিক নির্দেশনা এখানে আমাদের দেওয়া হয়েছে। আরেকটা বলি আপনাকে, আমি বোধহয় বেশি বলে ফেলছি কিনা জানি না, আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমাদের যে এই যে আবহাওয়া, জলবায়ু, পরিবেশ, এগুলো যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে আমাদের মানব সম্পদের একটা আমরা যে দেখছি, সেটা হলো আমাদের দেশে প্রচুর পরিমাণে আপনার এখন অটিস্টিক বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, মেন্টালি চ্যালেঞ্জ, এরকম বিশেষ আমরা যাদের কোনো শিশু বলি, সেগুলো আসছে প্রতিবন্ধী। বিএনপির এই শিক্ষার যে ভীষণ মানব সম্পদ, সেখানে কিন্তু তাদের সম্পর্কেও বলা হয়েছে। এই যে একটা জনসংখ্যার একটা অংশ, তাদের মধ্যে কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো একটা বিশেষ বিষয়ে তাদের বিশেষ পারঙ্গমতা থাকে। সেটা যদি বের করে আনা যায়, তাহলে কিন্তু তারা একেবারে সেই ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বা সাকসেস তারা দেখাতে পারে। বিএনপির এই যে প্রকল্প বা ভিশন, সেখানে কিন্তু ধন্যবাদ। ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনি বেগম খালেদা জিয়ার ঘোষিত বিএনপির রূপকল্প 2020-30 উপরে যে আলোচনা করলেন,
সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই আলোচনা ধারাবাহিকভাবেই করতে থাকব, কারণ আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল যদি একটি রাষ্ট্রকে জনগণের জন্য কল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে সেই রাষ্ট্রের নৈতিক অস্তিত্বের তেমন কোনো প্রয়োজনীয়তা আর থাকে না। এবং একটি রাজতন্ত্রের সঙ্গে একটি আধুনিক রাষ্ট্রের এটি হলো সবচেয়ে মৌলিক পার্থক্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখনকার অনেক আধুনিক রাষ্ট্র আধুনিক বিভিন্ন বাতাবরণে একটি রাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই চলছে। পৃথিবীর এমন অনেক রাষ্ট্রপতিকে পাবো, এমন অনেক প্রধানমন্ত্রীকে আমরা পাবো যিনি অতীতের রাজা রানীদের চাইতে অনেক বেশি ক্ষমতা ভোগ করে এবং সেই কায়দায় রাষ্ট্রকে পরিচালনা করেন, যার জন্য রাষ্ট্র কিন্তু জনগণের রাষ্ট্রে পরিণত হচ্ছে না এবং জনগণকে সেবাদানকারী একটি প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হচ্ছে না। বিএনপি সেই লক্ষ্য নিয়েই কিন্তু রূপকল্প 2020-30 ঘোষণা করেছে এবং তার মধ্যে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন রূপকল্প আছে। আজকে আমরা আলোচনা করলাম মানব সম্পদ উন্নয়ন এবং শিক্ষা নিয়ে। জনাব অধ্যাপক সিদ্দিকুর রহমানের আলোচনা থেকে কয়েকটি বিষয় খুব পরিষ্কারভাবে বেরিয়ে পড়েছে। সেটি হচ্ছে আমাদের জনসংখ্যার যে আধিক্য। আমাদের ভূখণ্ডের তুলনায়, আমাদের সম্পদের তুলনায় আমাদের জনসংখ্যা অবশ্যই এখনো পর্যন্ত এটি একটি যথাযথ মাপে নেই। যদিও আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করছি, কিন্তু এটারও একটা সময় আছে, সেই সময়ের পরে কিন্তু আমরা এই ডিভিডেন্ডটা পাবো না। দ্বিতীয়ত হচ্ছে যে এই জনসংখ্যা যদি আমাদের দেশের এই মুহূর্তের যে চলমান রপ্তানি অর্থনীতি, রেমিটেন্স অর্থনীতি এবং কৃষি অর্থনীতি, সেই অর্থনীতিগুলিকে আবার বৈশ্বিক যে একটা চলমান আপনার তথ্য প্রযুক্তি নির্ভরশীলতার দিকে চলে যাচ্ছে, বিশেষ করে ইনফোটেক এবং বায়োটেকের ডেভেলপমেন্টের কারণে ভবিষ্যতের আপনার কায়িক পরিশ্রমের নির্ভরশীলতার যে একটা ঘাটতি দেখা দিবে বা সমস্যা দেখা দিবে, তা নিয়ে কিন্তু বিশ্বের এমনকি ধনী ধনী দেশরাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন। সেই তুলনায় আমাদের মধ্যে একটি ঘনবসতিপূর্ণ দেশের আপনার রপ্তানি নির্ভর, উৎপাদন নির্ভর এবং রেমিটেন্স নির্ভর এই ধরনের যে শ্রম ভিত্তিক আয় এবং এই ধরনের যে শ্রম ঘন শিল্প, তার উপরে নির্ভর করে আমরা কতটা চলতে পারবো, কতটা চলতে পারবো না, তা নিয়ে যদি এখন থেকে কোনো দূরদর্শী পরিকল্পনা রাষ্ট্রনায়কদের না থাকে, তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়তে হবে। এবং বিএনপি সেই চিন্তার আলোকেই 2020-30কে মাথায় নিয়ে দেশে আঞ্চলিক পর্যায়ে এবং বৈশ্বিকভাবে আপনার মানব সম্পদের উন্নয়নের ক্ষেত্রে কি কি সম্ভাবনাগুলি আসতে পারে এবং সেই সম্ভাবনাগুলিকে কিভাবে কিভাবে কাজে লাগানো যেতে পারে, সেটি নিয়ে একটা প্রস্তাবনা এবং ঘোষণা ইতিমধ্যেই ঘোষণা করেছে এবং এই ঘোষণাটিকে আরো বেশি সময় উপযোগী করার একটা উন্মুক্ত সম্ভাবনাও আমরা উন্মুক্ত করে রেখেছি, যার অংশ হিসেবে আজকে অধ্যাপক সিদ্দিকুর রহমান সাহেব কথা বললেন। ভবিষ্যতে আবারও আপনাকে ডাকবো এবং আপনার মতো যারা বিএনপির এই রূপকল্পকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সমস্ত জনসংখ্যাকে একটা প্রকৃত দক্ষ মানব সম্পদে যাতে আমরা রূপান্তরিত করতে পারি, তার জন্য যাতে একটা পথ নকশা তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা আলোচনা করব। জনাব অধ্যাপক সিদ্দিকুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা নিয়মিত যুক্ত থাকছেন এবং আপনাদের যুক্ত থাকার মধ্য দিয়েই বিএনপি তার বিভিন্ন ধরনের নীতি, আদর্শ, পরিকল্পনা, রাজনীতি, চলমান ঘটনা সবকিছু নিয়েই উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছে। আপনারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, এই আহ্বান রেখে করোনা বিপর্যয়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে সজাগ থাকার জন্য আবারও
আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানেই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।